ইউনূস সরকারের বর্ষপূর্তি, প্রধান কাজ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, টপ প্রায়োরিটি দেশে এনে শেখ হাসিনার বিচার। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল কমিশনে কর্মব্যস্ততা, স্বস্তিতে বিএনপি, শরিকদের নিয়ে নির্বাচনের চিন্তা। লাশ পোড়ানোর মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি 13ই আগস্ট। কার্নিশে ঝোলা যুবকের গুলির ঘটনায় 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল। বেগম রোকেয়ার সাবেক ভিসি আলোচিত কলিমুল্লাহ কারাগারে, 5 দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আজ 8ই আগস্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রথম বর্ষপূর্তি। রক্তাক্ত এক অপশাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ক্ষমতার হাল ধরেন দেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় উপদেষ্টা পরিষদও। গত 1 বছরে এই সরকার কতটা পূরণ করতে পেরেছে জনপ্রত্যাশা, মানুষ যে পরিবর্তনগুলোর আশা করেছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে, সুশাসন আর আইনের শাসনের পথে কতটা এগুলো বাংলাদেশ। বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে এই সরকারকে নিয়ে মানুষের আশা আর হতাশার চিত্র। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পাঁচ আগস্ট 2024, ছাত্র জনতার এক বিস্ময়কর গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত সরকারবিহীন দেশ। কিন্তু রাজনীতিবিদ আর ছাত্রদের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের জন্য উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তখন তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে সফর সংক্ষিপ্ত করে 8 আগস্ট দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ছাত্র জনতা। সেখানেই তিনি তাৎক্ষণিকভাবে জানান নিজের প্রতিক্রিয়া। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। 8 আগস্ট রাতে বঙ্গভবনে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ করিতেছি যে এরপর নতুন এক লড়াইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে বৃষ্টিস্নাত শ্রদ্ধায় শুরু করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন। কেমন গেল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর? বিশ্লেষকরা তুলে ধরলেন তার সাফল্য আর ব্যর্থতার দিকগুলো। যেহেতু এই সরকারের শাসনের অনভিজ্ঞতা আছে আর কি, সুতরাং একটা অনভিজ্ঞ সরকার, আমি বলবো মোটা দাগে ন্যূনতম শাসন আমরা পেয়েছি আর কি। একেবারে পুরো সিস্টেম ভেঙে পড়ে নাই। মানুষের যে প্রত্যাশা ছিল, হ্যাঁ, সেই প্রত্যাশা অনুসারে আসলে শতভাগ হয়নি আর কি। সেটা ধরেন আপনি, আমি মনে করি তারা 25 ভাগ পর্যন্ত যেতে পেরেছে আর কি, এর বেশি নয়। বিশ্লেষকদের মতে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হলেও নতুন কর্মসংস্থান তৈরিতে তেমন সফল উদ্যোগ লক্ষ্য করা যায়নি 1 বছরে। হুন্ডি মার্কেটে একটা মন্দা যাচ্ছে, ওই মন্দাটার কারণ তো অর্থ পাচার বন্ধ হয়, কমে যাওয়া। মোটা দাগের যেগুলো অর্থ পাচার হতো এবং যে সমস্ত রাঘব বোয়ালরা এই কাজে ইনভলভ ছিলেন, তাদের মধ্যে অনেকে নিজেরাই পাচার হয়ে গেছে এবং ওখানে যে শূন্যতাটা তৈরি হয়েছে, যেটা আমরা দেখেছি যে বাজারে বা ঘাটে চাঁদাবাজিরও একটা শূন্যতা হয়েছিল জুলাই মাসে, অগস্ট মাসের, কিন্তু সেটা খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। এই সময়টায় নানা দাবি দাওয়া নিয়ে বিভিন্ন মহলের আন্দোলন আর তথাকথিত মব জাস্টিস সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আগামী বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা নির্ণয়ে গঠিত হয় বেশ কয়েকটি কমিশন। সব মিলিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয় সংবিধান সহ দেশের শাসন, বিচার ও আইনের ক্ষেত্রে সংস্কার আনার উদ্দেশ্যে। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রহস্যজনক ভূমিকা সত্ত্বেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্যাংককে। জাতিসংঘ অধিবেশনে যোগদান আর চীন ও জাপান সফরের মতো কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক সমর্থনের পাল্লা ভারী করেন তিনি। একটা প্রতিযোগিতামূলক
ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। সবচেয়ে বড় দায়িত্ব অর্থাৎ নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি ঘোষণা দেন গত বছরের বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পরবর্তীতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন ফেব্রুয়ারিতে আনার ব্যাপারে সম্মতি দেন তিনি। সবশেষ 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের প্রায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আরেকটি আলোচিত কাজ হচ্ছে একই দিনে ছাত্র জনতার কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান সরকারের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, আর তা হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পার হয়েছে, আরও অন্তত 6টি মাস তিনি দায়িত্বে থাকবেন। এই সময় তিনি দেশকে সঠিক পথে পরিচালনার রোডম্যাপ বাস্তবায়নে কতটা সক্ষম হন সেদিকেই চোখ থাকবে সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার মনে করে নির্বাচন নিয়ে আস্থার সংকট হবে না, এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না রাজনৈতিক দলগুলোর। আরও জানান, সরকারের টপ প্রায়োরিটি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠকে জাতীয় নির্বাচন এবং সরকারের বিভিন্ন কাজের পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদ এ পর্যন্ত 315টি সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্রায় 80% বাস্তবায়ন হয়েছে। এখন পর্যন্ত অধ্যাদেশ হয়েছে 56টি, আর প্রক্রিয়াধীন রয়েছে আরও 10টি। সরকার গঠিত 11টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 121টি সুপারিশের মধ্যে বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে। জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন, তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনেও অনেক আলোচনা হবে। ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে, এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলো যারা আছে যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হওয়ার একটা অভিযোগ আছে, তারা অংশ নিতে পারবে কিনা বা নেবে কিনা, ধরুন আলোচনা হয়েছে কিনা, এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়ে ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সংস্কার কাজ চলমান থাকবে, পাশাপাশি চলবে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াও। আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। এছাড়াও দুইটা বড় দায়িত্ব। আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে সকালে 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি হাতে পায় নির্বাচন কমিশন। চিঠি হাতে পাওয়ার পরই
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে আসতে সভা করে নির্বাচন কমিশন। দিনভর বৈঠক শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রার্থীর আচরণবিধি, পোস্টাল ব্যালট পেপার, আরপিও এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় কমিশন। জানান, ভোটার বাড়ানোর জন্য জেলখানা বা অন্যান্য জায়গায় অনলাইনের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হবে। কারো প্রার্থিতা বাতিল হলে আদালতে গিয়ে ফেরত পাওয়ার সুযোগ থাকবে। জানান, প্রধান উপদেষ্টার চিঠির ভিত্তিতে 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন। অভিযোগ করেন, এআই এর মাধ্যমে অনেক মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ছে, তাই যাচাই বাছাই করে ভিডিও শেয়ার দেওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে নিয়েই বিএনপি নির্বাচন করবে। এর বাইরেও যদি কাউকে সাথে নেওয়া যায়, তফসিল ঘোষণার আগে বিএনপি তা ভেবে দেখবে বলেও জানান তিনি। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসিতে চিঠি দিয়ে জনগণের আশা পূরণ করেছে সরকার। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় তিনি বলেন, সরকারের কাছে আরো বেশি কিছু আশা থাকলেও এই সরকার সবকিছু ভঙ্গুর অবস্থায় পেয়েছিল। তারা সব বাধা বিপত্তি পেরিয়েই এগিয়েছে। সংস্কার ও বিচারের অগ্রগতিও দৃশ্যমান। আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে, সেজন্য আমরা সবার সাথে আলোচনা করব। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলের সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কূটনীতিকদের সাথে বৈঠক হওয়া স্বাভাবিক, তবে গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে মানুষকে বিভ্রান্ত করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দেওয়া হয়েছে। পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে ছেলে আব্দুল্লাহর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথাও জানায় আমরা বিএনপি পরিবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এজন্য রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একসাথে কাজ করায় তারা জোর দেন। বাংলাদেশ জমিয়াতুল মুদাসসিরিনের নেতাদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সবার আগে বাংলাদেশ, তাই দেশের স্বার্থেই কোনো বিভক্তি না থাকাই কাম্য। এজন্যই বিএনপি বিভিন্ন ওলামা মাশায়েখদের আশ্বস্ত করেছে যে দায়িত্ব পেলে কোথাও জবরদস্তি করা হবে না। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে বাড়াবাড়িতে বিশ্বাস করে না বিএনপি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে, সকল গোষ্ঠীর সাথে কথা বলছি, যাতে সবাইকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখা যায়, দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। বিভক্তি নয়, আমরা ঐক্য চাই। যদি আমাদের উপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন, আমরা চেষ্টা করব যে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয়, সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন।
জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 5 লাশ ও জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের শুনানি হবে 13 আগস্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এ মামলায় মোট 16 আসামির মধ্যে গ্রেফতার 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রামপুরায় গুলি করে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত 19 জুলাই বিকেলে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। বনশ্রী মেরাদিয়া সড়কের 2 পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন 4তলা ভবনের ছাদে ওঠেন তিনি। ওই সময় পুলিশও তার পিছু নিলে এক পর্যায়ে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন তিনি। এক পর্যায়ে আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করে পুলিশ। গুলি করার ওই ঘটনা এবং 2 জনকে গুলি করে হত্যার ঘটনার 1 বছর পরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিল প্রসিকিউশন। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কালিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের দায়ের করা এই মামলায় বলা হয়, সাবেক এই উপাচার্য সহ মোট 5 জন পরস্পর যোগ সাজশে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উন্নয়ন প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে কালিমুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উপাচার্য থাকাকালে নাজমুল হাসান কালিমুল্লাহর বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ওঠে। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় গ্রেপ্তার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, বুধবার রাতে সুমাইয়াকে গ্রেফতার করা হয়। এই মামলার অন্য আসামিদেরও আইনের আওতায় আনার কথা জানান ডিসি মিডিয়া। 8 জুলাই বসুন্ধরায় কেবি কনভেনশন হলে তারা ভাড়া নিয়েছিল বিদেশি লোক পাঠানোর প্রশিক্ষণের মিথ্যা তথ্য দিয়ে। সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার দাবি করেন গোয়েন্দারা। এই ঘটনায় 13 জুলাই ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে 28 জনকে। গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 7:45টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা হয়। একটি চায়ের দোকানে বসেছিলেন তুহিন। এ সময় হঠাৎ কয়েক দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক তুহিন। এরপর রাত 8টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্টের জেরে এ হত্যাকাণ্ড হয়। তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণেই 1 বছরের চেষ্টায় সিন্ডিকেট মুক্ত বাজার উপহার দেয়া গেছে। বিকেলে রাজধানীতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা। বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী নির্বাচনের আগেই দুর্নীতি দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাণিজ্য সচিব জানান, এখনো দূর হয়নি দুর্নীতি ও বৈষম্য রোধে সরকারি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় জুলাই আন্দোলনের নানা স্মৃতি তুলে ধরেন জুলাই যোদ্ধারা। অধিকাংশ রাজনৈতিক দলের দাবি না মেনে একক একটি দলের কথা শোনা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। এটা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো চাপে কিনা এমন প্রশ্ন তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন তোলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে কি আছে তা জানা নেই। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলেও মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার না করে বিদ্যমান ব্যবস্থার মধ্যে নির্বাচন করে আরেকটি ফ্যাসিবাদ আসার সুযোগ করে দিলে গণ অভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, এই সরকারের উপর আশা রাখতে চান তারা। সরকার একটি অবাধ নির্বাচন উপহার দিতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। যারা এই ড্রাফটটা করে দিয়েছে
কোনো ব্যক্তি, কোনো পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকার ভেঙে দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন হবে, কিন্তু রোডম্যাপ কোথায়, এমন প্রশ্ন তোলেন তিনি। ৭২-এর সংবিধান বাতিল করে তিনি জুলাই সনদ ও ঘোষণাপত্রের আলোকে সংবিধান প্রণয়নের আহ্বান জানান। পুলিশ, বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কারের কথা বলেন শরীফ ওসমান হাদি। রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে জুলাই ঘোষণাপত্র পড়িয়ে নিয়েছে কিনা এমন সন্দেহ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হইতে দিয়েন না। আপনি অতি জলদি যেই নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা, এটা অনেক অনেক বেশি ইনাফ, মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেটিকে একতরফা ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে গণফোরাম। একে ইতিহাস বিকৃতির অপচেষ্টা বলে মনে করছে দলটি। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই ঘোষণাপত্রে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা স্থান পায়নি। এটি একতরফা ও পক্ষপাতদুষ্ট এবং এতে ইতিহাস বিকৃতির অপচেষ্টা লক্ষণীয়। ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছে গণফোরাম। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ৭২-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে জুলাই ঘোষণাপত্রে বিতর্ক সৃষ্টির কারণে মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বক্তব্য উপস্থাপন করছি। এই যে জুলাই ঘোষণাটা দেওয়া হলো, যেভাবে এই ঘোষণাটা দিয়েছে, আমাদের কাছে মনে হয়েছে এটা একটা অপূর্ণ ঘোষণা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক, আমাদের যত ভিন্নমত থাকুক, অনেকেই অনেক ধরনের বক্তব্য আমরা উপস্থাপন করছি। দিন শেষে গণফোরাম মনে করে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইউনূস সরকারের বর্ষপূর্তি, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন, টপ প্রায়োরিটি দেশে এনে শেখ হাসিনার বিচার। ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল কমিশনে কর্মব্যস্ততা, স্বস্তিতে বিএনপি, শরিকদের নিয়ে নির্বাচনের চিন্তা। লাশ পোড়ানোর মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি 13 আগস্ট। কার্নিশে ঝোলা যুবকের গুলির ঘটনায় 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল। বেগম রোকেয়া সাবেক ভিসি আলোচিত কলিমুল্লাহ কারাগারে, 5 দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।